প্রিমিয়ার লিগের মিড উইক ম্যাডনেসে একের পর এক পাগলাটে ম্যাচ হয়েছে, যেখানে আগের রাতে ম্যানচেস্টার সিটি ফুলহ্যামের সঙ্গে 5-4 গোলে জিতেছে। পাগলাটে ম্যাচ হয়েছে অ্যাস্টন ভিলারও, যে অ্যাস্টন ভিলা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে 4-3 গোলে হারিয়েছে। আর লিভারপুল যারা পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত কোনোভাবে ড্র করতে পেরেছে। তবে এই রাতের বড় ম্যাচ ছিল আর্সেনালের, যে আর্সেনাল 2-0 গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে, যে দ্বিতীয় গোলটা করার জন্য আর্সেনালকে বেশ লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আরো একবার মিকেল মেরিনো দ্য সেভিয়ার, এবং এই জায়গায় আসলে পারফেক্ট নাম্বার 9 ইয়োকেরেসের জায়গায় তিনি যে খেলছেন তাকে দিয়ে ইজিলি যে কাজও চালিয়ে নিতে পারছেন মিকেল আর্তেতা, সেটার প্রমাণ আরো একবার হলো। বেন হোয়াইটের একটা ক্রস এবং সেখান থেকে মিকেল মেরিনো হেডে গোলটা করেছিলেন একেবারে শুরুর দিকটা, এবং ম্যাচের একেবারে শেষ দিকটায় মিকেল মেরিনো থ্রু বল, সেখান থেকে বুকায়ো সাকার গোল, আর্সেনালের পূর্ণ 3টা পয়েন্ট। তবে আর্সেনালের জন্য এই ম্যাচে যা একটু শঙ্কা, সেটা হচ্ছে ম্যাচ শেষে জানিয়েছেন মিকেল আর্তেতা, কারণ আপনার সালিবা নাই, গ্যাব্রিয়েল মাগালাস নাই, এই দুইজনের ইনজুরিতে আপনি মস্কেরাকে ভেবে নিয়েছিলেন তিনি কাজ চালিয়ে নিতে পারবেন। গতকালকের ম্যাচে তাকেও আমরা দেখলাম ইনজুরিতে তিনি মাঠ ছেড়েছেন। ডেকলান রাইস এই বছর আর্সেনালের 21 ম্যাচের মধ্যে 19টা তিনি খেলেছেন, ইংল্যান্ডের হয়ে 6টা ম্যাচ তার খেলা রয়েছে। সেই ডেকলান রাইসকেও কিন্তু আসলে বদলটা করতে হয়েছে, রিজনটা সেখানে ফ্যাটিক একটা কাজ করেছে। আপনি যদি খেয়াল করেন 7 দিনের ব্যবধানে 3টা ম্যাচ কিন্তু আর্সেনালকে খেলতে হচ্ছে। চেলসির সাথে ওই ম্যাচটা আর্সেনাল ড্র করলো, এই ম্যাচটা আর্সেনাল জিতলো, এবং নেক্সট স্যাটারডে আর্সেনালের ম্যাচ রয়েছে কিন্তু অ্যাস্টন ভিলা, যারা পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে, তাদের এগেইনস্টে। ডেকলান রাইসকে তুলে নেওয়াটা আমার কাছে মনে হয়েছে এটা সতর্কতা অবলম্বন করে মিকেল আর্তেতা ম্যাচে তুলে নিয়েছেন। হাঁটুর ঠিক নিচের দিকটা তিনি ইনজুরি, সেটা হয়তো করা হবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু খুব গুরুতর কিছু বলে মনে হয় নাই। এই ম্যাচে যদি আসি ব্রেন্টফোর্ডের সঙ্গে এমিরেটস স্টেডিয়ামে, ম্যাচটা এমন একটা সময় আর্সেনাল খেলতে নেমেছে যখন তারা আগের ম্যাচে চেলসির সঙ্গে ড্র করেছে। 1-0 গোলে আপনি লিড পেয়েছেন, সেকেন্ড গোলের জন্য আর্সেনাল পুশ করছিল শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু সেই সেকেন্ড গোলটা পেতে তাদেরকে বারবার ভুগতে হয়েছে। বেশ কবার আমরা কেলহেরকে ভালো সেভ করতে দেখেছি, এবং যে দ্বিতীয় গোলটা হয়েছে সেটাও প্রায় তিনি সেভ করেই দিয়েছিলেন, যদিও বল পরে গোল লাইন অতিক্রম করে গেছে। এইখানে এমিরেটস স্টেডিয়ামে একটা সময় 60 মিনিটের পরে গিয়ে ধীরে ধীরে স্নায়ুর চাপটা বাড়ছিল, যেটা গ্যালারির দর্শকদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছিল, যেটা প্লেয়ারদের মনস্তত্ত্ব দেখে আঁচ করার একটা উপায় তৈরি হচ্ছিল। একে তো সেন্টার ব্যাকের ওই ঝামেলা, এবং একটা সময় যখন ইনক্যাপিয়ে একটা বল হেড করতে গিয়ে মাথায় একটা আঘাত পেলেন, তখন মনে হলো যে এই সেন্টার ব্যাককেও আসলে আর্সেনালকে হারাতে হয় কিনা। কিন্তু ওই ট্যাকেলে বা ওই চ্যালেঞ্জে একটা পরিষ্কার বার্তা আছে, সেটা হচ্ছে আর্সেনালের যে ব্যাকআপ সেন্টার ব্যাক, তারাও আসলে এইরকম সাহসী ডিফেন্ডিং করতে জানেন, প্রত্যেকটা 50-50 বলের জন্য তারা যেতে জানেন। এইটা আর্সেনালের একটা শক্তির জায়গা। ইউরিয়ান টিম্বারকে আপনি রাইট ব্যাক থেকে নিয়ে আসলেন সেন্টার ব্যাকে, আপনি বেন হোয়াইটকে খেলালেন রাইট ব্যাকে, সেই বেন হোয়াইটের একটা ক্রেডিট থাকলো ফার্স্ট গোলটাতে, তিনিও গোটা ম্যাচ জুড়ে বেশ ভালো করেছেন। কালাফিওরি লেফট সাইডে আমার কাছে মনে হয়েছে তিনিও ওখানে ভালো করেছেন। আর্সেনালের এই ক্ষেত্রে মার্টিন ওডেগারের পারফরমেন্সটাও আমার কাছে মনে হয় যে একেবারে মন্দ নয়, কিন্তু ডেকলান রাইস এই দলটার খুবই খুবই গুরুত্বপূর্ণ সদস্য, যাকে ছাড়া এই দলটা আমার কাছে মনে হয় ফাংশন করাটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আর্সেনালের জন্য স্বস্তির কারণ এটা যে মিকেল আর্তেতা এইরকম মিড উইক ম্যাডনেস যেটাকে আমরা বলছি, সেখানে তার দলটা জিতেই শেষ করেছে। এই ব্রেন্টফোর্ড যখন ওই 70 মিনিটের পরে গিয়ে, তার তো ম্যাচ জুড়ে লং থ্রো নিয়েছে, এক একটা লং থ্রো নিচ্ছে, সেইখানে মনে হচ্ছে যে না, আর্সেনাল একটু কেঁপে যাচ্ছে। এর মধ্যে আবার ডেভিড রায়াকে একটা দুর্দান্ত সেভ করতে হয়েছে, সেই সেভটা আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রেখেছে। এই রকম প্রফেশনাল পারফরমেন্স আর্সেনাল আসলে যত দেখাতে পারবে, তারা শিরোপার পথে তত বেশি এগিয়ে যাবে। তবে মিকেল আর্তেতাকে আসলে ভাবতে হচ্ছে সেই 2 ইনজুরি নিয়ে, কারণ ফুটবলাররা মেশিন নয়, তিনি সেটা আরো একবার বলে দিয়েছেন। বুধবার রাতে খেললাম, আবার শনিবার সকালে ম্যাচ আছে, অর্থাৎ অ্যাস্টন ভিলার সাথে প্রিমিয়ার লিগের নেক্সট উইকের ম্যাচ। তারা যদি আমাদেরকে আরেকটু রিকভারের জন্য সময় দিত, তাহলে সেটা ফুটবলারদের জন্য দারুণ হতো। যারা ইউরোপে অনেক ম্যাচ খেলছে তাদের জন্য আরেকটা দিন বাড়িয়ে দিন, এর সুবিধা সবাই পাবে, প্লিজ সেটা করুন। কারণটা আপনার এই যে ধরেন 3 জন আর্সেনালের সেন্টার ব্যাককে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না নেক্সট ম্যাচে, সেটা আপাতত ধরে নেওয়া যায়। তার মানে আপনার হাতে পসিবল অপশন কি রয়েছে? বেন হোয়াইটকে আপনি সেন্টার ব্যাক খেলাতে পারেন, রিকার্ডো কালাফিওরিকে আপনি সেন্টার ব্যাক খেলাতে পারেন, অথবা আপনি টিম্বারকেই আসলে সেন্টার ব্যাক খেলাতে পারেন। এ দিয়ে আপনি হচ্ছে গিয়ে এই রাউন্ডটাও হয়তো বা নেক্সট রাউন্ডটাও শেষ করে দিতে পারবেন। কিন্তু লং রানে যদিও ধারণা করা হচ্ছে আপনার সালিবার যতটুকু সময় মনে হচ্ছিল তাকে পাওয়া যাবে না, এর আগে তিনি কাম ব্যাক করবেন। তারপরও তো এখন আপনার প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটারও এই অবস্থা রয়েছে, একটা মাত্র অঘটন অন্যদেরকে কিন্তু সেই জায়গাটা আসলে উঠে যাওয়ার সুযোগ করে দেবে। সেটা হয়তো আপনি দাবি করতে পারেন, কিন্তু এই
যে চেলসি, সেই চেলসি তো জিততে পারে নাই। ম্যান সিটি জিতে গেছে ঠিক আছে, কিন্তু চেলসির ক্ষেত্রে আসলে ঘটলোটা কি, তারা ব্যবধানটা আরো বেশি বাড়িয়ে ফেলেছে আর্সেনালের সঙ্গে। যে আর্সেনালকে তারা 10 জনের দল নিয়ে নিজেদের ঘরের মাঠে আটকে দিল, যে চেলসি গত সপ্তাহে বার্সেলোনাকে হারালো, সেই চেলসি লিডস ইউনাইটেডের কাছে 3-1 গোলে হেরে গেল। এবং এই হারের পেছনে কি এনজো মারেস্কার দায় আপনি দেবেন? স্টার্টিং 11-এ অনেক বেশি পরীক্ষা নিরীক্ষার দায় আপনি দেবেন? লিডস ইউনাইটেড ছিল রেলিগেশন জোনে, সেই জায়গায় থেকে ঘরের মাঠে তাদের এই রকম জয়। এবং মনে করিয়ে দেই, এই চেলসি সান্ডারল্যান্ডের কাছেও হেরেছিল, অর্থাৎ নিউলি প্রমোটেড টিম, এবং নিউলি প্রমোটেড আরও এক টিমের কাছে তারা হারলো। এই যে থার্ড গোলটা, যেটা ওই ক্লিশে বলা হয় যে শেষ পেরেক কফিরে টোসিন, যেখানে বলটা এমন ভাবে দিলেন গোলকিপারকে, সানচেজের আর কিচ্ছু করার ছিল না। সানচেজের পেছন থেকে বলটা বের হয়ে গেল, এরপরে কালভার্ট লুইন তিনি গিয়ে বলটা বাকি জায়গাটুকু পার করিয়ে দিলেন এবং ম্যাচটা ওখানেই শেষ। 2-0 থেকে 2-1 হয়েছিল ঠিকই, পেদ্রো নেতো পরে একটা গোল করেছিলেন নেমে, কিন্তু পরে ওটা আবার 3-1 ব্যবধান তারা করে বসলো। চেলসিকে আমরা আগের সপ্তাহ শেষে বলছিলাম যে এই টিমটা সেকেন্ড হইতে পারে, কিন্তু এই চেলসিটা আপনি প্রেডিক্ট করবেন কি করে? মানে আনপ্রেডিক্টেবল একটা পারফরমেন্স হচ্ছে চেলসি প্রত্যেক ম্যাচে দেয়। ধরেন হচ্ছে 10 জন নিয়ে আর্সেনালকে ড্র করা, আর্সেনালের এগেইনস্টে, সেটাও আনপ্রেডিক্টেবল ছিল। এই ম্যাচে হচ্ছে যখন আপনি ওই লাস্ট ম্যাচের পর আপনি ধরেই নেবেন হচ্ছে লিডসের এগেইনস্টে আপনি ইজিলি 3টা পয়েন্ট সিকিউর করতে চাইবেন, কিন্তু এনজো মারেস্কাকে আমরা যেটা শুরু থেকেই দেখি, তিনি প্রচুর রোটেট করছেন। আপনি গতকালকের ম্যাচেও যদি দেখেন, সেই জায়গায় হচ্ছে পেড্রো নেতো এবং হচ্ছে আপনি গার্নাচোকে শুরুর 11-এ আপনি পান নাই। ফাইন, এস্তেভাওয়ের একটা কার্ড ছিল, অহেতুক একটা কার্ড তিনি আসলে দেখেছেন, সেই এস্তেভাওকে বদল করে পরে হচ্ছে গিয়ে আপনার চেঞ্জগুলো করা হয়েছে। কিন্তু চেলসিকে যেই জিনিসটা আসলে চেলসি ঢুকছে, সেইটা হচ্ছে গিয়ে ওই ডিফেন্সিভ লাইনে কনসিস্টেন্সির অভাব। দেখেন, তোসিনকে আপনি এই সিজনে যতগুলো ম্যাচ আপনি স্টার্ট করিয়েছেন, প্রত্যেকটা ম্যাচে চেলসি হেরেছে। সেটা হচ্ছে কিছুটা ব্যাড লাকও হতে পারে। ওই জায়গাটা হচ্ছে যেই সব টিম আপনার চেলসির এগেনস্টে হাই প্রেসে খেলে, চেলসি তাদের এগেনস্টেই কিন্তু আপনার হচ্ছে আটকে যায়, তাদের সাথে ওই ব্যাকআপটা আসলে চেলসির থাকে না। এবং আপনি লিডস কিন্তু গতকালকে 5-ম্যান ব্যাকলাইন নিয়ে খেলেছে, ওই 5-ম্যান ব্যাকলাইনের এগেইনস্টে এনজো মারেস্কা যখনই এই সিজনে ম্যাচ খেলছেন, তখনই তিনি ঢুকছেন। চেলসি আসলে ভুগেছে একটা জায়গাতে, ময়েজে কাইসেদো। যে কাইসেদো আগের ম্যাচে রেড কার্ড দেখলেন, তাকে ছাড়া চেলসিকে মাঠে নামতে হলো এবং সেখানে চেলসির পুরো ব্যালেন্সটাই হারিয়ে গেল। এরপরে এনজো মারেস্কা বলছেন যে কাইসেদো আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ফুটবলার যে তিনি যখন থাকেন না, তখন আমার এই টিমে ব্যালেন্সটা আর রাখা যায় না। তার জায়গায় ব্রাজিলিয়ান আরেকজন সান্তোস, দুঃখিত নাম ভুলে গেছি, সান্তোস নামলেন, নেমে খুব একটা ভালো করতে পারলেন না। এনজো ফার্নান্দেজের একটু দায় আছে একটা গোল হজমে। আর যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে সেকেন্ড হাফে কোল পালমার নামলেন 2 মাসেরও বেশি সময় পরে ইনজুরি থেকে ফিরে, কারণ ম্যাচ বাঁচাতে হবে, কিন্তু ম্যাচ বাঁচানো ততক্ষণে আসলে অনেক দূরের পথ হয়ে গেছে চেলসির জন্য। তো এই চেলসি যারা বড় টিমের এগেইনস্টে খুব ভালো করে, ছোট টিমের এগেইনস্টে তারা এলে আবার কি যেন তাদের হয়ে যায়, যে কারণে তারা আসলে প্রিমিয়ার লিগের টাইটেল রেস থেকে একবার উপরে ওঠে তো একবার নিচে নেমে যায়। এই ম্যাচ থেকে পজিটিভ কিছু নেয়ার নাই। লিডস অন দ্য বল, অফ দ্য বল, সেকেন্ড বল, সব কিছুতেই আমাদের থেকে ভালো ছিল। আমাদের এখন একটা কাজই করার আছে, ভুলগুলো বের করে রিসেট করা, কারণ 48 ঘন্টার ভেতরেই পরের ম্যাচ। নাবিল খান, এই চেলসিকে যদি লোকজন প্রত্যাশা করেন যে আমরা প্রেডিক্ট করব বার্সেলোনার এগেইনস্টে চেলসি জিতে যাবে, মানে এইটা কি আমরা কি মনীষী নাকি হাত দেখে প্রেডিক্ট করবো? এটা কি সম্ভব? মানে আপনি দেখতেছেন যে চেলসি বার্সাকে হারায় দিচ্ছে, আর্সেনালের এগেইনস্টে 10 জন নিয়ে ওই ম্যাচে তাদের জিতেও যেতে পারতো, এরপর আপনি লিডসের কাছে হেরে যাচ্ছেন। তো এটা প্রেডিক্ট করবো, এটা কেমনে প্রত্যাশা করতেছেন আপনি? এবং এরপর মনে হয় কি এখন হচ্ছে ওই চেলসির 2 নম্বরে থাকাটাও, হ্যাঁ ওইটাও প্রেডিকশন দেয়া যায় কিনা এটা হচ্ছে সন্দেহের মধ্যে পড়ে গেছে। আবার দেখবেন এমন একটা সময় যাবে চেলসি হচ্ছে আপনার ওই সবাইকে অবাক করে দেওয়ার মতোই হচ্ছে প্রিমিয়ার লিগে বড় বড় ম্যাচগুলো তারা জিতে যাবে। চেলসি তো হারলো, তবে লিভারপুলের ঘটনা যদি বলতে হয়, সেখানে হচ্ছে অ্যানফিল্ডে আরো একবার জয়হীন থাকলো লিভারপুল। এমনকি ম্যাচটা তারা হেরেই যেতে পারতো, সেইখান থেকে হচ্ছে তারা একটা ওন গোলে জিতে গেছে। এবং ফন ডাইক তিনি আবারও একটা মিস্টেক করলেন এবং সেখান থেকে তালিবি তার গোলে এগিয়ে গেল। এরপর পরে যদি আপনি দেখেন ফ্লোরিয়ান ভার্টস, তার একটা গোল পাওয়ার আসলে অপেক্ষায় ছিল সবাই, গোলটা তিনি পেয়েও যেতে পারতেন, তবে ডিফ্লেকশনে সেই গোলটা আর তার নামে পাওয়া হলো না। কি একটা বিপত্তি! ফ্লোরিয়ান ভার্টস ভাবলেন যে গোলটা আমি পেয়ে গেলাম, বেলা অবশেষে
আমার গোল করা হলো, এত টাকা দিয়ে আমাকে আর্নে স্লট এনেছে, ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড দিয়ে আমি একটা গোল পেয়ে গেলাম এবং হয়তো এই যে ম্যাচটা সান্ডারল্যান্ডের সঙ্গে সমতায় আমরা ফিরলাম। পরে কিছুক্ষণ পরে প্রিমিয়ার লিগ থেকে জানানো হলো যে না, গোলটা অফ টার্গেটে যাচ্ছিল, শটটা একটা ডিফ্লেকশন ছিল বড়সড়, এটা বলটাকে জালে নিয়ে গেছে, এই গোলটা ফ্লোরিয়ান ভার্টজের নামে লেখা হচ্ছে। আপনি খেয়াল করেন যে এই ম্যাচটা কিয়েসা লাস্ট মোমেন্টে যে সেভটা তিনি করলেন, এটাই বলছিলাম, ধরেন এই ম্যাচ তো শেষ, ধরেন 90 মিনিট পার হয়ে গেছে, এখন লিভারপুল চিন্তা করছে না ঠিক আছে আমরা ওপাশে গোল করার চেষ্টা করি সান্ডারল্যান্ডের, দুই সেন্টার ব্যাকই আপনার উপরে, অন্য পাশে সিচুয়েশন ছিল, হ্যাঁ অন্য পাশে কিয়েজা যে রাম দৌড় দিয়েছেন, রাম দৌড় দিয়ে তিনি গোলকিপার আলিসনকে টপকে গেছেন, গিয়ে ওই বল যখন জালে প্রবেশ করবে তার আগে তিনি এটা ক্লিয়ার করেছেন, ওটা করে আবার তিনি ওই অ্যানফিল্ডের পেছনে থাকা সমর্থকদের সঙ্গে সেলিব্রেটও করছেন, মানে ইতালিয়ান ব্যাপারটা তার ভেতর থেকে পুরোপুরি বেরিয়ে এসছে। কিন্তু যে ব্যাপারটা বেরোচ্ছে না লিভারপুলের ভেতর থেকে সেটা হচ্ছে মিস্টেক। আপনি ফন্ডাইকের কথা বলছিলেন না, ফন্ডাইকের ওই ফার্স্ট গোলটা দেখেন, প্রথমে তিনি মানে যে গোলটা সান্ডারল্যান্ড করেছে, প্রথমে তিনি বলটা ক্লিয়ার করতে গেলেন, ভেবেছেন তিনি ম্যাকালিস্টারকে পাস দেবেন, ক্লিয়ার হয় নাই, তো ভালো কথা ক্লিয়ার হয় নাই, তালবি বল পাইছেন, এখন তালবিরে যে আটকানোর কাজ নাই, জায়গা মতো দাঁড়িয়েছিলেন, আর তার ওই ফেমাস ছবিটা তো এখন একটা মিম ম্যাটেরিয়াল হয়ে গেছে তাই না, যে এরকম করে তিনি দাঁড়িয়ে আছেন। এরপরে ওখান থেকে যে শটটা এলো, ওখান থেকে বলটা জালে জড়ালো, লিভারপুল চমকে গেল যে আবার গোল হজম করে বসলাম আমরা সান্ডারল্যান্ডের এগেইনস্টে। লিভারপুল তাদের ওই প্যাচ থেকে কোনোভাবেই বেরোতে পারছে না। আপনি দেখেন প্যাচ থেকে বের যে তারা হতে পারছে না, সেকেন্ড অপশনগুলো আসলে ট্রাই করা হচ্ছে। মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগে লিভারপুলে আসার পর কখনো 2 ম্যাচ তাকে বেঞ্চে একটানা বসে থাকতে হয়নি, এই ম্যাচটাও আসলে তাকে বসিয়ে রাখা হলো। কি হলো আপনার সবজলাইকে হচ্ছে দিয়ে রাইট সাইডে ট্রাই করানো হলো, মনে হচ্ছিল সামটাইমস সেটা ওই প্রপারলি আসলে ওই জেলিংটা হচ্ছে না যে লিভারপুলকে আমরা দেখে আসছি লাস্ট সিজন, এই সিজন 20 আসলে ফারাক রয়েছে। এরপর আমরা দেখলাম গাকপোকে চেঞ্জ করা হলো, কারণ আপনার ওই হাই প্রেস করছিল সান্ডারল্যান্ড এবং সেই জায়গায় 1 ভার্সেস 1 সিচুয়েশনে গাকপো আসলে ঢুকছিল, এরপর সালাহকে নামানো হলো, তারপরও আসলে কাজ হচ্ছিল না। ফ্লোরিয়ান ভার্টসের গোলটা আসা দরকার ছিল, আমার মনে হয় একটা গোল পেলে ফ্লোরিয়ান ভার্টস আর একটু ফ্লারিশ হতেন, সেইটার জন্য আসলে অপেক্ষাটা লম্বা হচ্ছে। এবং লিভারপুল এখন যে আসলে তারা কি করবে, আপনার লিভারপুলের পয়েন্ট টেবিলে অবস্থান 8 নম্বরে, মানে টপ 4 থাকতে পারবে কিনা, হ্যাঁ মানে এইটা এখন আসলে সন্দেহ লিভারপুলের টপ 4 থাকাটা এখন যেমন ঝামেলার হয়ে গেছে, আর আর্নে স্লটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় বেসিকে ফেরাটা খুব জরুরি হয়ে গেছে। আপনার ইব্রাহিমা কোনাতে, ভার্জিল ফন ডাইক, আপনার দুজন সেন্টার ব্যাক যখন ফর্মে থাকে না, আপনার টিমের লিডার তো ফন ডাইক, এবং কি কারণে ফন ডাইকের কাছে ক্যাপ্টেনের আর্মেড, কারণ খেলাটাই শুরু হয় ওখান থেকে, তো তার যখন পারফরমেন্সে এইরকম ঘাটতি পড়ে, আগের বারের চ্যাম্পিয়ন, এটা আগেও ঘটেছে 2020-এ যখন প্রিমিয়ার লিগ জিত লিভারপুল, পরের সিজনে ফন ডাইকের ফর্ম একদম হারিয়ে গেল এবং লিভারপুল এবং আপনি আরেকটা জিনিস দেখেন, কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে দুইজনের, ফন ডাইক এবং সালাহ, দুইজনেরই এবারে পারফরমেন্স আমার মনে হয় তাদের ক্যারিয়ারে লিভারপুল ক্যারিয়ারের বিলো এভারেজ আসলে মানে ফন ডাইকেরটা আমি জানি না, কিন্তু মোহাম্মদ সালাহ তার ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে সময় পার করছেন, এইটা আমি ফন ডাইকেরটা আপনার এই প্রিমিয়ার লিগে যেই রকম ভাবে তিনি এরর করছেন এবং যতগুলো গোল তার কাছ থেকে আসলে কনসিড করেছে লিভারপুল তার মিস্টেকের কারণে, সেটাও আমার ওই ট্যালির দিকে উপরের দিকে আপনারা রাখেন। আর্নে স্লট এখন কোথায় যাবেন, মানে আরো একটা হোম ম্যাচ তিনি হারতে বসেছিলেন, বেঁচে গেছেন অবশ্য 1-1 গোলে ড্র করার কারণে। দেখা যাক লিভারপুল আসলে কোন পথে যায়। আপনি জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে যে লিভারপুলের সমাধান কি এই সংকটের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.